আফটারনুন। আমি ডক্টর পার্থ মণ্ডল। আজকে আমি এক মায়ের কাছে এসেছি। মাকে আমি দেখছি প্রায় 2 বছর হয়ে গেছে, 2 বছর ধরে দেখছি। কিন্তু এই যে কলকাতার এবং কলকাতার সারাউন্ডিংয়ে আমার যা পেশেন্ট আছেন, জেরিয়াট্রিক্স পেশেন্ট মায়ের বাবারা আছেন, ওনাদেরও তো দেখতে যাই এবং ওনাদের কাছে গিয়ে যে ফিডব্যাক পাই সেই তুলনায় আমি এই মায়ের কাছ থেকে আজকে কিছু মায়ের কথা জানতে চাই এবং এই মায়ের কথা অন্য যে সমস্ত জেরিয়াট্রিক্স মানুষজন আসেন ওনাদের থেকে কিছু আলাদা। সেই জন্যই আমি মায়ের আজকে একটা ইন্টারভিউ নেব। ইন্টারভিউ না, মায়ের সম্পূর্ণ ব্যক্তিগত কথাবার্তাই বলবেন। আর এখানে কোনো স্ক্রিপ্টেড কোনো কথাবার্তা নয়, মায়ের ব্যক্তিগত লাইফেরই প্রশ্ন। আমি বেসিক কিছু প্রশ্ন করব, মা আজকে সেগুলোই বলবে। মা, একটু আপনার পরিচয় দিন। আমার পরিচয় তো এখন ডাক্তারবাবুর মা, পরিচয় নেই। তবে আমার নাম জয়শ্রী রায়, জয়া বলে ডাকে সবাই। আমার বয়স হলো সদ্য 80। আমি বিহারের পূর্ণিয়ার জন্ম। 23 বছর পূর্ণিয়ার 23 বছর বয়সে বিয়ে হয়। তারপরে 8 বছর কলকাতায় আমার স্বামী বোকারো স্টিলে কাজ করতেন, ওখানে থাকি। তারপরে উনি ট্রান্সফার নিয়ে বোকারো স্টিলে করতেন, কিন্তু কলকাতার অফিসে। তারপরে বোকারোয় যাই। বোকারোতে 14 বছর, বনবাসী বলুন আপনারা যা বলুন, ভালোই ছিল। সেখান থেকে ছেলে মেয়ে নিয়ে, ছেলে মেয়ে দুটি তার মধ্যেই কলকাতাতেই হয়, নিয়ে আবার ফিরে আসি 19 স্বেচ্ছাবসরে। তারপরে আবার 35 বছর কেটে গেল। আচ্ছা, এবার মায়ের ইন্ট্রোডাকশন মা পুরোটাই দিয়ে দিয়েছে, নতুন করে আর আমার ইন্ট্রোডাকশন নেওয়ার কোনো দরকার নেই। এবার ডিরেক্ট প্রশ্নে চলে আসি। আমি এই বাড়ি বাবাকেও দেখতাম, কিন্তু বাবা এখন আমাদের সাথে নেই। বাবার ছবি হচ্ছে ওটা একটু ঘুরিয়ে দাও। বাবা এখন আমাদের মধ্যে নেই। তো সেই হিসাবে মায়ের কাছে আমার প্রশ্ন যে বাবা তো এখন নেই, তো বাবার যে না থাকার জায়গাটা কি ফিল করছেন? আসলে না থাকারটা ফিলই করছি না। ব্যাপারটা এরকম, মানে দেহটা তো নেই ঠিকই, যেটা খুব স্বাভাবিকভাবে নশ্বর দেহ, আমাদের একদিন তো সবারই যাবে, যে বলছে তারও। সেই দেহটা হারিয়ে ফেলার কষ্টটা খুব প্রচন্ডই। কারণ মানুষ তো রক্ত মাংসের মানুষ। প্রথমত সে একটু ছোঁয়া চায়, সে একটু কথা শুনতে চায়, সে একটু আদর ভালোবাসা, হয়তো কখনো শাসনও চায়। কারণ আমার স্বামী আমার থেকে 11 বছরের বড় ছিলেন। আমি তাকে ভালোবাসার সঙ্গে কিছুটা প্রথম দিকে স্নেহও করেছি, কিন্তু আস্তে আস্তে সেটা বন্ধুত্বে এসে গেছিল। উনি খুব ভালো গান গাইতেন, সেখানে তেমন করে, কিন্তু নিজের মনে গাইতেন। এবং আমার সৌভাগ্য যে আমার গানের ভালোবাসাটা হয়তো ওনার কাছে শুয়ে শুনি সময় পেতেন না, ওই শোয়ার সময় 2-4 লাইন গুনগুন করতেন, তার থেকে বেড়ে উঠেছিল। এটা এখনো আমাকে আচ্ছন্ন করে রেখেছে। তাহলে বাবা চলে গেছে যে আপনার কি ভীষণ বড় একটা জায়গা গ্যাপ তৈরি হয়েছে সেই রকম কিছু নয়। বাবার এই স্মৃতিগুলো বা আপনাদের যেভাবে জীবন কাটিয়েছেন সেইগুলো নিয়েই মোটামুটি আপনি ঠিক আছেন। হ্যাঁ, কোনো গ্যাপ মনে হয় যে বাবা চলে যাওয়ার পরে এই জায়গাগুলো আমার প্রচন্ড গ্যাপ হয়ে গেছে? হ্যাঁ, হয়েছে। যেমন কোন জায়গাগুলো আপনার মনে হয়? যেটা হয়েছে সেটা সত্যি কথা যদি বলি, সেটা আমার একটু অন্যরকম কথা হয়ে যাবে। সেটা হলো আমাদের, এটা ঠিক মানে বলার মতো নয়, হয়তো আমি একটু হয়তো বিদ্রোহী গলায় বলছি। সেটা হলো আমাদের যে বিবাহ হয়েছিল এবং তখনকার দিনে যা হতো, এখনো হয়, সেটা কিছু চিহ্ন দিয়ে সেইটাকে চিহ্নিত করা হতো। এখন যখনই আমি নিজেকে আয়নাতে, কখনো আমার দেখার কোনো অভ্যাসই ছিল, কিন্তু মানুষ তো 1-8বারও দেখে, তখন তার নিজেকে অচেনা লাগে। সামান্য একটা সিঁদুরের চিহ্ন মানুষের চেহারা খুব আমূল বদলে দেয়। মানুষের একটা সধবা বিধবা কথাটা আমাদের মধ্যে আছে, যদিও আমি এগুলোকে কোনো প্রশ্রয় দিই না, কিন্তু একটা সংস্কারের মধ্যে এসে গেছে, তো সেটা দিয়ে আমার চলে না দিন। আমার তাতে কোনো অসুবিধা হয় না, কিন্তু আমার নিজেকে মনে হয় সবসময় যেন আঙুল দিয়ে মনে করে দেওয়া হয়, তোমার জীবনে উনি আর নেই। এটা ভীষণ প্যারাডক্স, কারণ আমার মনের মধ্যে তিনি আছেন, কিন্তু বাইরের জগৎ বলছে তিনি নেই।
এটা কি ঠিক? আমি তো বলি এই প্রথা আস্তে আস্তে উঠে যাওয়া উচিত। ভেরি গুড। এবার বলুন না, এখন এই যে দিন কাটছে আপনার, ঘুম কেমন হচ্ছে? ঘুমটাই এক বেশি ডিস্টার্ব আমি চিরদিনই থেকেছি। সেটা আমার হয়তো মানসিক গঠনটাই এমন, যেমন আমার একটু মানে পুরোনো কথাই বলছি, আমার মা মারা যান যখন, তখন আমি প্রায় 1 বছর বোধহয় ঘুমাইনি রাত্রে। এবং তখন এমন ধরনের লোক ছিলাম, অনেক বড় হয়েছে এখন। সেটা কত বছর আগে? সেটা আজ থেকে কত বছর আগে? 37 বছর, 40 প্রায়। আচ্ছা, সেই সময় থেকে আমার প্রেসারটা আরম্ভ হলো, প্রেসার আর ঘুমের একটা ডিস্টারবেন্সটা হলো। তার আগে আমার ঘুমটা সুন্দর ছিল, তারপরে ছেলে মেয়ে হলে মানুষের একটু ডিস্টারবেন্স হয়, এবং মনটা খুব টাচি ছিল। কোনো কারো শরীর খারাপ কিছু হলে আমি একটু ডিস্টার্ব করি। এখন এই মুহূর্তে বাবা চলে যাওয়ার পরে যে এখন ঘুমের ডিস্টার্ব কেমন? এখন ডিস্টার্বটা খুব হয়েছিল, কিন্তু আমার এই ডাক্তার ছেলে এবং আমার ছেলে মেয়ে, ডাক্তার বাবুর ওষুধ এবং ওদের সাহায্যে আমার ঘুমটাকে কিছুটা ম্যানেজেবল করা হয়েছে। আচ্ছা, এবার হচ্ছে কি, আপনার কি কখনো মনে হয় যে আমি পৃথিবীর সব থেকে বেশি দুঃখী, আমার সাথেই কেন এই রকম ইনসিডেন্ট গুলো হচ্ছে, আমি আরো ভালো হতে পারতো, আমি কি করেছি এই জন্মে, বা ভগবানকে বিশ্বাস করে ভগবানকে দোষ দেওয়া যে আমার সাথে কেন এরকম হলো, আমার স্বামী তো আরো দীর্ঘ আয়ু হতে পারতো, বা যেভাবে চলছে সেটা ঠিক চলছে না, এটা নিয়ে কি আপনি খুব চিন্তিত বা ডিপ্রেস হয়ে থাকেন যে আমার সাথেই কেন হচ্ছে এইসব? দেখো, মনে হয় যে অন্যরা ভালো আছে, আমি ভালো নেই, আমারই মনে হয় সব থেকে বেশি দুঃখ, এইরকম কি চিন্তা ভাবনা আসে? কখনো আসে না, কারণ জন্ম থেকে আমি অনেক সামান্য স্কুল টিচারের কন্যা, এবং অনেক অসুবিধার মধ্যে আমি বড় হয়েছি, কিন্তু আমাকে ডিপ্রেশন কখনো ধরেনি। আমার আরো পড়াশোনার ইচ্ছা ছিল, হয়নি। আমার অনেক কিছু হয়তো করার ইচ্ছা ছিল, হয়নি। কিন্তু সেগুলোকে আমি আমার মতো করে নিজের মনে, নিজের ঘরে, নিজের মাধুরী মিশিয়ে সেটাকে লালন করে গেছি। মানে ডিপ্রেশনকে কোনো জায়গাই দেননি তাহলে আপনার? ডিপ্রেশন আমাকে ছুঁতে পারে না। আমি একটা কাগজ ছিঁড়ে কিছু কুটি কুটি করে খেলা করি এখনো। সে তো আমি জানি। মায়ের আর একটু গুণ আমি বলে দিই। মায়ের গুণ হচ্ছে গিয়ে, মা নিশ্চয়ই বলবে আমি যখন আরো প্রশ্ন জিজ্ঞেস করব, মা কোনো সময় ঘরে একেবারে শুয়ে থাকা বা হচ্ছে গিয়ে একেবারে ডিপ্রেস হয়ে পড়ে থাকা, এটা একেবারেই করেন না। ওনার কিছু নিজস্ব হবি আছে এবং সেগুলো উনি করার চেষ্টা করেন। এবং মাকে যখন আমি ফার্স্ট দেখতে আসি, সেই থেকে মায়ের কবিতা লেখা, মায়ের আঁকা, মানে ডিজিটাল ড্রয়িং করে এবং হচ্ছে গিয়ে হাতের কাজ, ভালো ভালো জিনিস বানান। তো এইগুলো নিয়ে মা কিন্তু খুব ব্যস্ত থাকে। আমি আসবো পরে এই প্রশ্নগুলোতে। এখন মা এটা বলুন যে আপনার মাঝে মধ্যে কি কোনো সময় মনে হয় যে আমি খুব রেগে যাচ্ছি, আমার কাউকে সহ্য হচ্ছে না, মনে হচ্ছে আমি তার সাথে তাকে এই কথাটা বলি, ততক্ষণ আমার মনের ভিতরে একটা অস্থির ভাব, মানে অ্যাংজাইটি টাইপের, এরকম কোনো সময় কিছু মনে আসে? কোনো একটা ঘটনা? আমরা মানুষ তো আসতেই পারে, কিন্তু কোন ঘটনাগুলো আপনার এরকম হতে পারে বা নাও হতে পারে আপনার? সে তো হতেই পারে, কিন্তু ঈশ্বরের কৃপায় বা আমার ভাগ্য আমাকে এইটুকু দিয়েছে যে আমার প্রিয়জনরা, পরিজনরা আমাকে বোঝে, আমিও তাদের বুঝি। কখনো কখনো হয়তো একটু উত্তেজিত যে জীবনে সবাই হয়, কিন্তু সেটা খুবই মাত্রা রেখে। আমি খুব রাগ কখনো জীবনেও করিনি, এবং আমাকে রাগানো হয়নি। আপনাকে রাগানো যাবেও না, কারণ মাকে রাগানো সম্ভব নয়। মা শুধু হাসবেন, ঠিক আছে, দু হাত ভরে আশীর্বাদই দেবেন। মায়ের মধ্যে আমি রাগ কিছু দেখতে পাইনি। এবার হচ্ছে গিয়ে মায়ের কাছে আমি আসবো। মায়ের তো কোনো ডিপ্রেশন জায়গা করতে পারেনি, কোনো হচ্ছে গিয়ে অ্যাংজাইটি জায়গা করতে পারেনি। এবার হচ্ছে গিয়ে মায়ের সাথে কমিউনিকেশন, এই যে ছেলে মেয়ে এবং আপনি এখন নিজেদের বলতে এই 3 জন, এই ছেলে মেয়েদের সাথে আপনার মনের দিক থেকে, মানে মেন্টাল, ফিজিক্যাল এবং হচ্ছে গিয়ে ইমোশনাল যে একটা বন্ডিং, যে আপনার ব্যথা লাগা মানে ছেলের ব্যথা লাগা, ছেলের ব্যথা মানে আপনার ব্যথা, এই যে কানেকশনটা এখনো কত মানে টাইট আছে, শক্ত আছে? মানে আমি তো আমার অনেক পেশেন্ট দেখেছি, বেশিরভাগই বৃদ্ধ বাবা মা আমার কলকাতায় পড়ে রয়েছেন, এবং ছেলে মেয়ে বাইরে কাজের সূত্রে, ওনাদেরও কিছু করার নেই, এবং তার বাবা মাকে তারা ইকোনমিক্যালি সব রকমই সাহায্য করছেন, সেটা নিয়ে আমার একটুকু বলার কোনো জায়গা নেই।
কিন্তু যখন পেশেন্টগুলো দেখি বা দেখতে যাই, একটা জায়গা থেকেই যায় যে সফট কর্নার, কিন্তু মা বা বাবা কোনোদিন কিন্তু ছেলে মেয়ের নামে বলেন না যে ওরা কেন আমাকে ছেড়ে মানে দূরে আছে, এখানে আসছেন না, নানান রকম ব্যাপার নিয়ে। কিন্তু এই যে একটা সফট কর্নার থাকেই। কিন্তু মা আপনার এই প্রশ্নটাই যে আপনার ছেলে মেয়েরা এই তো কলকাতাতেই আছে, মোটামুটি সবসময় কাছেই থাকে বা কোনো সময় বাইরে যায়, তো আপনার কানেকশনটা কিরকম? মানে এটা কি বলবো বলো, প্রথমত তো মানুষের আমি মনে করি যে সন্তানকে ভালোবাসাটা একেবারে প্রথমত বায়োলজিক্যাল, কারণ জীব জন্তু পাখি সবাই প্রথমত ভালোবাসে, কিন্তু একমাত্র মানুষই সেটাকে দীর্ঘায়িত করে। একদম মানুষ সেটা টেনে নেয় বুড়ো বয়স অব্দি। মৃত্যু পথযাত্রী হলেও মানুষ বোধহয় মাথায় হাত দিয়ে বলবে তুই বাবা ভালো থাকিস। একদমই তাই। এইটুকু, এই বন্ধন কোনোদিন ভাঙি না, দূরে থাকলেও না কাছে থাকলেও না। আর আমি এবার বলি উল্টো দিকেও একটা কথা, বাবা মা ছেলে মেয়েকে বড় করে, ভালো করে, করতে চায়, নিজের স্বপ্ন তার মধ্যে দেখতে চায়, সেটার মধ্যে মানুষের কি একটু স্বার্থ আছে? হয়তো আছে, স্বার্থ সবার স্বার্থ আছে, কিন্তু আমার মনে হয় ছেলে মেয়ে যেটা করে তার মধ্যে আর স্বার্থ থাকে না। কারণ বুড়ো বাবা মার কাছে কিছু পাওয়ার নেই, তারা যা দেওয়া দিয়ে গেছে, তারা এখন একেবারে অথর্ব, কিন্তু তারা সেই স্মৃতি, সেই ভালোবাসা, সেগুলো হারিয়ে ফেলেনি। একজন আর্টিস্ট শুনেছিলাম বলেছিলেন যে আমার মায়ের এই কোচকানো হাতটা আমার কাছে সবচেয়ে সুন্দর। ছেলে মেয়ের কাছে আমি এইটুকু পাই। এবার বলুন মা, এই যে আমাদের আপনার আত্মীয় স্বজন বা হচ্ছে আশেপাশের লোক, মানে আপনার প্রতিবেশী, তাদের সাথে আপনার যোগাযোগ কতটা? মানে মাঝে মধ্যে এটা মনে হয় যে আমি যখন ফ্রি টাইম আছে আমি একটু একে ফোন করে একটু কথা বলি, আমার ভালো লাগে, বা তাদের খোঁজ খবর নেওয়া, এটা আপনি কতটা করেন? আসলে এটা আমি একটু বেশি করি হয়তো, কারণ ছেলে মেয়ে আমাকে বলে মা তুমি এত খোঁজ নিও না। মানে আমার এটা একটা ছোটোর থেকে স্বভাব। এখন আমি কোথাও যেতে পারি না, কিন্তু কেউ কোনো কষ্টে আছে বা অসুবিধায় আছে আমার আত্মীয় স্বজন বন্ধু, আমি তো ফোন না করে পারিই না, পারবই না। সেটাতে আপনার ভালোই লাগে তাদের, মানে সেটা না করলে আমার খারাপ লাগে। এরকম হচ্ছে রোজই কি করেন ফোন তাদের? একজনকে হয়তো করি না, ঘুরে ফিরে মোটামুটি সবার সাথে যোগটা এখনো আছে, হোয়াটসঅ্যাপে যোগ হয়। এবার বলুন মা, আপনার এই যে এখন এই মুহূর্তে এসে, এই 80 বছর বয়সে এসে আপনার কি চ্যালেঞ্জিং ফেস বা হচ্ছে চ্যালেঞ্জ কি আছে আপনার মনে হয় যে এইটা আমার পক্ষে খুব স্ট্রং, আমি চেঞ্জ করতে পারছি না, এইটা আমাকে খুব কষ্ট দিচ্ছে, এটাকে চেঞ্জ করতে পারলে হয়তো আমি আরো ভালো থাকবো, ছেলে মেয়েরা ভালো থাকবে, সেটা কোনো ফ্যাক্টর আছে কি? কোনো চ্যালেঞ্জিং পার্ট আছে কি এখনো? যেরকম আমরা যখন পড়াশোনা করেছি আমাদের ক্লাসে ফার্স্ট হতে হবে, আমাদের ভালো রেজাল্ট করতে হবে, আমাকে জয়েন্টে চান্স পেতে হবে, আমাকে এমবিবিএস করতে হবে, এমডি করতে হবে, এই যে এক একটা চ্যালেঞ্জ আমরা ফেস করে এসেছি, এখন এই মুহূর্তে এসে আপনার কি কোনো ফ্যাক্টর বা কোনো কিছু কাজ করছে? এরকম একটা ফ্যাক্টর কাজ করে যাচ্ছে, সেটা হলো আমি যেন অন্তত এইটুকু চালু অবস্থায় থাকি যে বিছানা আশ্রয় না। ভেরি গুড, এটা সব থেকে বড় চ্যালেঞ্জিং পার্ট। কারণ আমি জেডিয়াট্রিক্স পেশেন্ট ডিল করতে গিয়ে যেটা সব সময় বলি যে আপনি না খেয়ে বেডে শুয়ে আছেন সেটাও ঠিক, একদিন না খেলে কিচ্ছু অসুবিধা নেই, কিন্তু কোনো রকম যেন পড়ে যাবেন না। একটা পড়ে যাওয়া মানেই, যেহেতু বয়স হয়ে গেছে, হাড় ক্ষয়ে যাচ্ছে, অস্টিওপোরোসিস হচ্ছে, পড়ে গেলেই হাড় ভেঙে যাবে, কোমরের বড় হাড়গুলো ভেঙে গেলেই পেশেন্টকে হসপিটালে ভর্তি করতে হবে, আবার হসপিটালে কি তাকে অপারেশনের জন্য প্রিপারেশন করতে হবে, এমন হলে তাকে সিসিউ বা আইসিউর মধ্যে পাইপ ঢুকিয়ে রেখে দিতে হবে, এবং তারপরে তাকে নানান রকম যে এই যে সমস্যাগুলো আসে, এটা খুবই বেদনাদায়ক, পেইনফুল হচ্ছে পেশেন্টের জন্য তো হবেই, এবং তার সাথে সাথে যারা পেশেন্ট মেম্বার আছে, বাড়ির মেম্বার আছে, ওনাদেরও খুব এটা একটা ডিফিকাল্ট ফেজ। তো মা সেই কথাটাই বললো যে আমার সবকিছুর মধ্যেই একটা চ্যালেঞ্জিং পার্ট, যেটা আমি যেন কোনো রকম পড়ে না যাই, এবং যা কাজকর্ম করি টুকটাক করতে পারলেই হবে, এবং বিশাল যে কিছু করব সেটা নয়, কিন্তু হচ্ছে পড়ে গেলেই মা এই ইভেন্টস গুলো জানেন যে সেই জন্যই যে কি হতে পারে, সেই জন্য উনি সবসময়ের জন্য ট্রাই করেন যে আমি যাতে কোনো রকম ভাবে পড়ে না যাই। এবার এই পড়ে না যাই, এটা ছাড়া আর কিছু আছে মা?
আরো আছে, মানে যদি বলো যে দুঃখ বা কষ্ট, সেগুলোকে আমি ধারের কাছে আসতে দিই না। তবে এখনো এত পড়তে ভালোবাসতাম তো, খুব মনে হয় যেন আরো বই পড়ি, আরো পড়ি। আচ্ছা। কিন্তু সেটা আমি অত মোটা বই আর পড়তে পারি না, 2-4 পাতা পড়ি, রেখে দিই, অনেকদিন লাগে, কিংবা পাতলা বই পড়ি। কিন্তু পড়াটা আমার ভেতরে, পড়ার ইচ্ছা, অদম্য ইচ্ছাটা এখনো আছে। আর একটা মজা হলো যে ভালো লাগা, ভালোবাসাটা আমার অনেক জ্যাক অফ অল ট্রেডসের মতো অনেক জায়গায় ছড়ানো। আমার চাঁদ দেখতেও ভালো লাগে, পূর্ণিমার চাঁদটা ছবি তুলতে ইচ্ছা করে, মানে যখন যে সিচুয়েশন আসছে সেটাকেই যে ভালো জায়গাগুলো আছে সবগুলো গ্রহণ করে। পৃথিবীতে তো হাজার দুয়ারি জিনিস, সেখানে তো আমরা মানে তল পাবো না। তা আমি একটু লিমিটেড হয়ে গেছি, ব্যাপারটা হলো এইটুকু। আমার শক্তি কম, কিন্তু আমার শক্তি কম হলেও কিছু তো বিকল্প সবসময় থাকে। ভেরি গুড। এবার বলুন মা, আপনার এই যে যখন একা থাকে, নিজস্ব তো একটা সময় থাকে ছেলে মেয়ের থেকে আলাদা, বা নিজের যখন নিজস্ব সময়, সেই সময় আপনি কি করতে বেশি ভালোবাসেন? মানে আপনার সেই হবিজ বা ভালো লাগা, অলরেডি আমরা অনেকগুলোই শুনেছি, বই পড়তে ভালো লাগে, আপনার পূর্ণিমার চাঁদ দেখতে ভালো লাগে, যে সমস্ত ছোট ছোট জিনিসগুলো সেইগুলোকেই আপনি ভালোভাবে দেখছেন এবং সেইগুলোর মধ্যেই আপনি আপনার আনন্দ খুঁজে পাচ্ছেন। তাহলে আর কোনো কিছু আছে যেটা আমরা শুনবো? হ্যাঁ, আমার এখনো একটু একটু রান্না করতেও ভালো লাগে। একদিন আমি রান্নাটা খুব ভালোবেসে করতাম। তা এখন যেহেতু আমার একটু রান্নাঘরে বেশিক্ষণ দাঁড়াতে একটু কষ্ট হয়, কিছু ব্যথা বেদনা তো শরীরের অঙ্গ হয়ে গেছে, তো তাদের নিয়ে যেটুকু অল্প স্বল্প মাঝে মধ্যে করি, কিন্তু এটা বেশি পারি না। আর পারি নার মধ্যে তো অনেক কিছুই এসে গেছে, তো এটা খুব স্বাভাবিক জীবনের ধর্ম, সেটাকে মেনে নিয়ে মানে করার চেষ্টা করেন যতটা পারেন, যেটুকু পারেন, এই চেষ্টাটা আছে। এবার হচ্ছে গিয়ে মায়ের লাস্ট প্রশ্ন, এই স্টেজে এসে মায়ের ইন্টারভিউ নেওয়ার একটাই উদ্দেশ্য যে মা আরেক 5 জনের থেকে আলাদা, সেই জন্যই হচ্ছে গিয়ে মায়ের এই কথাগুলো আমি অ্যাকচুয়ালি ক্যামেরাবন্দি করতে চাইছি। সেটা হচ্ছে কি একটা আমার উদ্দেশ্য, মানে সেটা যাতে আমার কাছে একটা সম্পদ হয়ে থাকে, আর হচ্ছে এই মায়ের কথাগুলো আমি যেন আরো 5 জনকে শোনাতে পারি। দেখুন, এই বয়সে এসেও মায়ের যে এই যে মনোবল, মনোশক্তি, যে আমি কোনো ডিপ্রেশন, কোনো চিন্তা ভাবনাকে আমার কাছে আসতেই দিইনি, সেগুলো আসবে কি করে, আমি তো ব্যারিকেড দিয়ে রেখেছি, আর আমার যা আছে আমি সেটাতেই হ্যাপি আছি। তো এই যে হ্যাপিনেস বা সুখে থাকা, যে এর থেকে বড় কিছু আর হয় না। কারণ আমার আর 5 জন লোক বলতে পারে না তাদের কাছে আমি তো মনে হয় সব থেকে অসুখী, আমার সাথে কেন এরকম হচ্ছে, আমার এটা নেই, আমার ওটা নেই, এই করতে করতেই তাদের মানে চলে যাচ্ছে সময়। কিন্তু মা ঠিক উল্টো, সকালবেলা থেকে উঠে যা করার নিজে থেকে যতটা পারে করার চেষ্টা করে, এবং হচ্ছে তারপরে রাতেও হচ্ছে গিয়ে আবার ঘুমাতে যান, এবং তার সারাদিনে যে এই ব্যস্ত শিডিউল নিজেই ব্যস্ত করে রেখেছে। আর এটাই হচ্ছে কি আমাদের সব থেকে বড় ধর্ম, কারণ হচ্ছে কি আমাদের বডি তো একটা মেশিন, এই মেশিন যদি আমরা ফেলে রাখি তাহলে হচ্ছে কি মেশিন আস্তে আস্তে অকেজো হয়ে যায়। যেরকম যে কোনো একটা ইলেকট্রনিক জিনিস, যেরকম টিভি আমরা যদি না চালাই, ল্যাপটপ যদি আমরা না চালাই, তাহলে সেগুলো আস্তে 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 ড্যামেজ হতে শুরু করে, আমাদের বডিটাও তাই। তো সেই জন্য একে সবসময় একটা কন্টিনিউয়াস একটা ফ্লোতে রাখতে হবে। কারণ হচ্ছে যখনই আমরা এটাকে শাটডাউন করে দেবো বা কোনো কিছুই করব না, তখন এই যে ডিপ্রেশন, রোগ, আরো যা যা আছে সবগুলো তারা ওই জায়গা আরো বেশি চেপে ধরবে। তো মায়ের এই ক্ষমতাটা আছে। তো এখন মায়ের লাস্ট প্রশ্ন, এই স্টেজে এসে আপনার জীবনের উপলব্ধিটা কি, যে আমি এইভাবেই জীবনটাকে দেখেছি, আমি এইভাবেই দেখে যেতে চাই, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন আমি এইভাবে থাকতে চাই, আমার জীবনের এটা রিগ্রেট পার্ট, এটা হচ্ছে কি আমার জীবনের সব থেকে হ্যাপিয়েস্ট পার্ট, এবং যেভাবে আছি সেটাকে কোনো রকম ভাবে কোনো ম্যানিপুলেট করা যায় বা চেঞ্জ করা যায়, সেই রকম কিন্তু চিন্তা ভাবনা কিছু আছে কিনা। আর সেকেন্ড হচ্ছে আমার আরো যে মা বাবারা রয়েছে তাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দেবেন? ফার্স্ট প্রশ্ন হচ্ছে কি আপনার এই স্টেজে এসে জীবনে কি উপলব্ধি, যে কোনো দুঃখ আছে আমার জীবনে, এটা হলো না, এটা করে যেতে পারলে মনে হয় সব থেকে ভালো হতো, বা এই জিনিসটা পেলাম না, বা এটা মনে হয় যতটা হয়েছে হয়েছে, এর থেকে আর বেশি আমার ছিল না, থাকবেও না, দরকার নেই, কারণ সব মানুষের সব কিছু ফুলফিল হয় না, এটাই হচ্ছে কি আমাদের নেচার।
যদি সবার সব ডিমান্ড পূরণ হতো তাহলে মানুষের আর ওই চাহিদাটাই থাকতো না, আর সেইটা কারোই কোনোদিন পূরণ হয় না। আপনার কি এরকম মনে হয় যে আমার এই জিনিসগুলো পূরণ হলে আমি সব থেকে বেশি হ্যাপি হতাম? সব থেকে বেশি হ্যাপি মানুষ তো কোনোদিন হবে না। যখন সে মনে করবে যে এই জিনিসগুলো পেলে আমি হ্যাপি হব, তখনই দেখা যাবে তার কিছু কিছু অভাব রয়ে গেছে। একদম সেইটা বুঝতে পারি, মানুষকে বুঝতে পারি, জীবনকেও এখন বলতে পারি, এইটুকু বড় গলায় বলছি যে আমি বুঝতে পারি জীবন যে খুব নশ্বর, সেটা খুব জেনেছি। শুধু ওনার মৃত্যু দিয়ে তো নয়, আমার অনেক দুই ভাই চলে গেছে খুব ভালোবাসা, আমার ননদ গেছে, আমার মা বাবা প্রত্যেকে আমার প্রিয়জন, এবং আমার বন্ধুরা অনেকে অনেকে নাম করে বলতে পারি না। তো তারা যে চলে গেছে কেন, এই জীবনের দাবি মেনেই তো চলে গেছে, তাদেরও তো অনেক কিছু অপূর্ণ নিয়ে চলে গেল। তো ঠিক আছে, এটাই তাহলে হয়, এরকমই হবে। আর আমরা যারা যারা জন্মাই প্রত্যেকে নিজের নিজের বরাদ্দ নিয়ে আসি। দেখো, সন্তুষ্টিটা সবচেয়ে বড়। মনের সন্তুষ্টি না থাকলে তো কোনোদিনই মানুষ ভালো থাকে না। আমি যদি নিজে একটু, আর আমাদের এই বয়সে সে যদি সত্যিই আমার কাউকে কিছু বলার থাকে, মানে আমার সমবয়স্ক বা একটু বড় ছোটদের, তাহলে আমি এইটুকু নিশ্চয়ই বলবো যে তোমরা বা আপনারা যারা ছেলে মেয়েকে বড় করেছেন বা আপনাদের সঙ্গে যে কেয়ার গিভার আছে, তাদের আপনারা ভালোবাসা দিয়ে চলুন। একমাত্র ওই জিনিসটা আমাদের কোনোদিন ফুরোবে না। আর ওটাই যদি আমরা দিতে পারি, তাহলে তারাও আমার সঙ্গে আমাকে যেটুকু করবে হাসি মুখে করবে, তাহলে আমরা বোঝা হব না। আমাদের চ্যালেঞ্জ তো ওইখানেই যে আমরা ওদের বোঝা হয়ে যাব, ওরা আমাদের দায় মনে করবে, সেটা মনে করবে না। মর্যাদাপূর্ণ জীবনের শেষটুকু মর্যাদাপূর্ণ হয় একমাত্র যদি জীবনটাকে পুরোপুরি মর্যাদাপূর্ণ রাখা যায়। কখনোই খারাপ ব্যবহারটা কখনোই করা উচিত না, কারোর সাথেই না। সে তোমাকে যে আয়া এলো বা যে, তারাই আমাদের কত ভালোবাসে, মনে হয় যেন রক্ত মাংসের সম্পর্ক। তা নয়, ওই সম্পর্কের কোনো সত্যিকারের দাম নাই। দাম তো আসল হলো আত্মার সম্পর্ক। আর সেখানে আমার ভাগ্যবশে আমি আমার আত্মার আত্মীয় আমার এই ছেলেকেও তো পেয়েছি। এটাও কি আমার কম ভাগ্য? আমার ছেলে মেয়ের মতোই তাকে পেয়েছি। তাহলে এখন আমার চোখে জল আসছে বলতে, সত্যি কথাটা। এখন হচ্ছে আমরা শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার। দেখি মা, ও মা, বাবা ভালো থাকো। ঠিক আছে, বলতে পেরেছি কথাবার্তা।